দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আজকের আমাদের আলোচনা হবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব। সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব। উৎপাদন ব্যয় হিসাব চ্যাপ্টারটির দুটি অংশ রয়েছে। ক অংশে আলোচনা হয়েছে উৎপাদন ব্যয় বিবরণী, খ অংশে আলোচনা হয়েছে বেতন ও মজুরি বিবরণী। বেতন ও মজুরি বিবরণী খ অংশে। আমরা আজকে আলোচনা করব প্রথম অংশ, উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় হিসাব। উৎপাদন ব্যয় হিসাব বলতে আমরা কি বুঝি? উৎপাদন ব্যয় হিসাব, যার ইংলিশ টার্ম হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং। উৎপাদন ব্যয় হিসাব হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি শাখার নাম। হিসাব বিজ্ঞানের একটি শাখা এর নাম। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান হলো হিসাব বিজ্ঞানের এমন একটি শাখা যা কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্য, কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্য বা সেবার মূল্য নির্ধারণ, বিশ্লেষণ ও নিয়ন্ত্রণ বিষয় নিয়ে আলোচনা করে এবং ব্যবস্থাপনাকে, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিষদকে উৎপাদন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্যাদি সরবরাহ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে। হিসাব বিজ্ঞানের যে শাখায় ব্যয়ের শ্রেণীবিন্যাস, লিপিবদ্ধকরণ, বন্টনকরণ, সংক্ষিপ্তকরণ সংক্রান্ত কার্যাদি সম্পাদন হয়ে থাকে এবং বর্তমান ও সম্ভাব্য ব্যয়ের প্রতিবেদন প্রস্তুতকরণ কার্যক্রম সম্পাদিত হয়, তাকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলা হয়। পরিশেষে বলা যায়, পণ্য বা সেবার ব্যয় ও মূল্য নির্ণয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের পণ্য বা সেবা, যে প্রতিষ্ঠান যা উৎপাদন করে, যদি কোনো প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে থাকে তাহলে তার জন্য পণ্য, আর যদি প্রতিষ্ঠান সেবা উৎপাদন করে থাকে সেক্ষেত্রে বলবো আমরা সেবা এর ব্যয়। পণ্য বা সেবার ব্যয় ও মূল্য নির্ণয়ের উদ্দেশ্যে ব্যয় নির্ণয় করা এবং তার মূল্য কত হবে তা নির্ণয় করার উদ্দেশ্যে উৎপাদন ব্যয় লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ বা শ্রেণীবদ্ধকরণ, নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের জন্য উৎপাদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার কলাকৌশল হিসাব বিজ্ঞানের যে শাখার সাহায্যে অবগত হওয়া যায় তাকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলা হয়। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান তাহলে মূল কার্যক্রম হচ্ছে উৎপাদন হিসাব বিজ্ঞান শাখায়, উৎপাদন হিসাব বিজ্ঞান শাখায় মূলত আলোচনা হয় বা মূলত বিস্তারিত জানা যায়। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান শাখায় কি জানা যায়? কোনো পণ্য বা সেবার, কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বা সেবার উৎপাদন ব্যয় কত হবে এবং তার ব্যয় এর সাথে কত % বা কী পরিমাণ মুনাফা যোগ করে তার মূল্য কি দাঁড়াবে, উৎপাদিত পণ্য বা সেবার মূল্য নির্ধারণ করা এবং ব্যয়গুলো নিয়ন্ত্রণ করা ইত্যাদি কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়ে থাকে যে শাখায়, তার নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আমরা সংজ্ঞায় বা আলোচনায়, প্রাথমিক ধারণার আলোচনায় কিছুটা পেয়েছি। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে উৎপাদন ব্যয় নির্ধারণ করা। কোনো পণ্য উৎপাদন করলে বা সেবা উৎপাদন করলে তার একক প্রতি তার মোট ব্যয় কত হলো, উৎপাদন করতে গিয়ে ওই পণ্যের বা সেবার ব্যয় কত, উৎপাদন ব্যয় কত তা নির্ধারণ করা। উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করা। উৎপাদন ব্যয় যদি কাঙ্ক্ষিত পর্যায় থেকে বেশি হয়ে যায়, অতিরিক্ত ব্যয় হয় বা অপ্রয়োজনীয় ব্যয় হয়, এগুলো নিয়ন্ত্রণ করা আরেকটি উদ্দেশ্য হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, ব্যয় নির্ধারণ বা ব্যয় নির্ণয় করা সম্ভব হয়। দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করা যায় বা দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের আরও একটি উদ্দেশ্য। মুনাফা নির্ণয়, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন, ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা, ব্যয় সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা, প্রকল্প মূল্যায়ন ইত্যাদি উদ্দেশ্যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এর ব্যবহার হয়ে থাকে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য জানলাম আমরা। উৎপাদন ব্যয়
হিসাব বিজ্ঞানের কৌশল কী কী? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের কৌশল কী কী? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের কৌশলগুলো হচ্ছে ঐতিহাসিক বা প্রকৃত হিসাব পদ্ধতি, হিস্টোরিক্যাল অর অ্যাকচুয়াল কস্টিং। অন্যটি হচ্ছে মান ব্যয় হিসাব পদ্ধতি, যার ইংলিশ হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং। প্রান্তিক বা প্রত্যক্ষ ব্যয় বা পরিবর্তনশীল ব্যয় হিসাব পদ্ধতি, যার ইংলিশ হচ্ছে মার্জিনাল কস্ট বা ডিরেক্ট কস্টিং অথবা ভ্যারিয়েবল কস্টিং। মার্জিনাল কস্টিং, ডিরেক্ট কস্টিং অথবা ভ্যারিয়েবল কস্টিং। প্রান্তিক, তারপরে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের পরবর্তী কৌশল হলো অন্তর্ভুক্তি ব্যয় বা পুনর্ব্যয় হিসাব পদ্ধতি। অন্তর্ভুক্তি পদ্ধতি বা পুনর্ব্যয় হিসাব পদ্ধতি, অ্যাবজর্পশন কস্টিং অথবা ফুল কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং বা ফুল কস্টিং। সমরূপ ব্যয় পদ্ধতি, ইউনিফর্ম কস্টিং। সুযোগ ব্যয় পদ্ধতি, অপরচুনিটি কস্টিং। আরোপিত ব্যয় পদ্ধতি, ইনপুটেড কস্টিং। নিমজ্জিত ব্যয় বা সাঙ্ক কস্ট। অর্থহীন ব্যয় বা আউট অফ পকেট কস্ট। প্রতিস্থাপন ব্যয়, রিপ্লেসমেন্ট কস্ট। বর্ধিত বা পার্থক্যমূলক ব্যয়, ইনক্রিমেন্টাল অর ডিফারেন্সিয়াল কস্টিং। ধারাবাহিক ব্যয় বা কন্টিনিউয়াস কস্টিং। এই হলো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের কৌশলসমূহ। আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের কার্যক্রম করে থাকব, অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাব করে থাকব। উৎপাদন ব্যয় হিসাব, ব্যয় নির্ধারণ, উৎপাদন ব্যয় হিসাবের ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় নির্ধারণ, মুনাফা নির্ণয় ইত্যাদি যে উদ্দেশ্যসমূহ, এই কার্যক্রমগুলো করতে পারবো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের কৌশল। এই আলোচিত যে কৌশলগুলো আলোচনা করা হয়েছে, এই কৌশলগুলোর মাধ্যমে আমরা এই কৌশলগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা পাবো অনার্স লেভেলে। উচ্চতর ক্লাসগুলোতে তোমরা দেখবে এই এক একটা পদ্ধতি নিয়ে এক একটা চ্যাপ্টার আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা ওইখানে আমরা জানব। আজকে আমরা পরবর্তী আলোচনায় চলে যাব উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতের জন্য যে প্রয়োজনীয় আলোচনা। উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে উৎপাদন ব্যয়গুলোর খাত এর ভিত্তিতে যে বিভিন্ন খাতে উৎপাদন ব্যয়গুলো হয়ে থাকবে, তাদেরকে এক একটা খাতের ব্যয়কে আমরা এক একটা উপাদান বলবো। উৎপাদন ব্যয়ের উপাদানগুলো নিয়ে আলোচনা করব। উৎপাদন ব্যয়ের উপাদান। উৎপাদন ব্যয়ের উপাদানসমূহ নিয়ে আলোচনা করব। আমরা কোনো পণ্য উৎপাদন করার জন্য যে ব্যয়গুলো, যে খাতগুলোতে ব্যয় হয়ে থাকে বা যে উপাদানগুলো ব্যবহার হয়ে থাকে, তাদের এক একটা খাতকেই এক একটা ব্যয় উপাদান বলা হয়ে থাকে। একটি পণ্য উৎপাদন করার জন্য আমরা দেখব কাঁচামাল প্রয়োজন হবে। প্রথমেই কাঁচামালের প্রয়োজন হবে, তারপরে শ্রম দিতে হবে, শ্রমিক প্রয়োজন হবে, তারপরে অন্যান্য আরও আনুষঙ্গিক ব্যয় হয়ে থাকবে। এই 3 প্রকারের ব্যয় হয়ে থাকে কোনো পণ্য দ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে। কোনো পণ্য উৎপাদন করার জন্য তাহলে আমাদের কী কী ব্যয় হয়ে থাকে, কী বাবদ? কাঁচামাল বাবদ ব্যয় হয়ে থাকে, শ্রম বাবদ, শ্রমিকদের পারিশ্রমিক বাবদ ব্যয় হয়ে থাকে, এবং অন্যান্য আনুষঙ্গিক সংক্রান্ত ব্যয় হয়ে থাকে। তাহলে আমরা ব্যয়ের উপাদান পেলাম কাঁচামাল ব্যয়, শ্রম ব্যয়, অন্যান্য ব্যয়। উৎপাদন ব্যয়ের উপাদানগুলো পেলাম 3টি: কাঁচামাল ব্যয়, শ্রম ব্যয়, অন্যান্য ব্যয়। কাঁচামাল বলতে কোনো পণ্যদ্রব্য উৎপাদন করার জন্য প্রথমেই যে পণ্যটির প্রয়োজন, প্রথমেই যে দ্রব্যটির প্রয়োজন, তার নাম হচ্ছে ওই দ্রব্যের, ওই চূড়ান্ত পণ্যের কাঁচামাল, যা ছাড়া আমাদের কাঙ্ক্ষিত পণ্যটি, চূড়ান্ত পণ্যটি উৎপাদন করা সম্ভব না বা উৎপাদন কার্যক্রম শুরু করাই সম্ভব না। এই জাতীয় পণ্যদ্রব্যকে বলা হয় কাঁচামাল, মালামাল বা কাঁচামাল।
কাঁচামাল এর জন্য যে পরিমাণ খরচ হবে তাকে বলা হবে কাঁচামাল ব্যয়। আর এই কাঁচামাল থেকে আমরা চূড়ান্ত পণ্য উৎপাদন করার ক্ষেত্রে যে শ্রমিক নিয়োগ করব, শ্রমিকদেরকে যে পারিশ্রমিক দিতে হবে, শ্রমিকদেরকে যে মজুরি দিতে হবে, এদেরকে বলা হবে শ্রম ব্যয়। এছাড়া অন্যান্য যে ব্যয় হবে, যেমন কারখানার বিভিন্ন ব্যয় হতে পারে। আর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের কাজ উৎপাদন ব্যয় নির্ণয়ের সাথে সাথে উৎপাদন করার পর এই পণ্যটি বন্টন করা পর্যন্ত ব্যয়, বন্টন করা পর্যন্ত ব্যয় মানে কারখানা থেকে ভোক্তার কাছে পণ্যটি পৌঁছানো দেওয়া পর্যন্ত যে ব্যয়, পৌঁছে দেওয়ার জন্য যে বন্টন ব্যয়, সেটাও উৎপাদন ব্যয় হিসাবের মধ্যে আসবে। আমরা তাহলে এখানে উৎপাদন সংক্রান্ত কাঁচামাল, পারিশ্রমিক বা মজুরি ছাড়া অন্যান্য যে ব্যয়গুলো পাবো, যেমন বলছিলাম কারখানায় যে বিভিন্ন ব্যয় হবে, অফিসে যে বিভিন্ন ব্যয় হবে, কারখানায় বিভিন্ন ব্যয় হবে, অফিসে বিভিন্ন ব্যয় হবে ইত্যাদি আনুষঙ্গিক ব্যয়গুলোকে আমরা অন্যান্য ব্যয় নামে বলবো। এই প্রত্যেকটি ব্যয় আবার দুই প্রকার, প্রত্যেকটি ব্যয়কে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রত্যক্ষ, অন্যটি হলো পরোক্ষ। তা আমরা বলতে পারি প্রত্যক্ষ কাঁচামাল ব্যয়, প্রত্যক্ষ কাঁচামাল ব্যয়, অন্যটি বলবো পরোক্ষ কাঁচামাল ব্যয়। আমরা এরকম যদি নাম না লিখে সরাসরি বলে দিই প্রত্যক্ষ পরোক্ষ এই দুই ভাগে ভাগ করা যেতে পারে। প্রত্যেকটি ব্যয়কে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ, অন্যটি হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ পরোক্ষ ভেঙে যদি বলি প্রত্যক্ষ কাঁচামাল ব্যয়, পরোক্ষ কাঁচামাল ব্যয়, প্রত্যক্ষ শ্রম ব্যয়, পরোক্ষ শ্রম ব্যয়, প্রত্যক্ষ অন্যান্য ব্যয়, পরোক্ষ অন্যান্য ব্যয়। প্রত্যক্ষ বলতে সরাসরি সরাসরি পণ্যের উৎপাদনের সাথে জড়িত যে ব্যয়সমূহ, সরাসরি পণ্য উৎপাদন করার সময় যে কাঁচামালের ব্যয় হয় তাকে প্রত্যক্ষ কাঁচামাল বলা হয়। পরোক্ষ কাঁচামাল ব্যয় হচ্ছে উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, উৎপাদন এর সাথে সরাসরি উৎপাদন কার্যক্রম চলাকালীন সরাসরি ব্যবহৃত হয় না, অন্য সময়ে ব্যবহার হয়, পরবর্তী সময়ে ব্যবহার হয়। সরাসরি কাঁচামাল, সরাসরি পণ্যটির সাথে লেগে থাকে না এমন কাঁচামাল, এই ধরনের কাঁচামালকে বলা হয় পরোক্ষ কাঁচামাল। আনুষঙ্গিক যে কাঁচামাল লাগে আর কি, এদেরকে বলা হবে পরোক্ষ কাঁচামাল ব্যয়। আর শ্রম ব্যয় প্রত্যক্ষভাবে যেই সকল শ্রমিকগণ প্রত্যক্ষভাবে পণ্য উৎপাদন করার সাথে যেসব শ্রমিকগণ জড়িত থাকে তাদের যে পারিশ্রমিক দেওয়া হয় তাদেরকে বলা হবে প্রত্যক্ষ শ্রম ব্যয়। প্রত্যক্ষ শ্রম ব্যয় এই পণ্যটি উৎপাদনের সাথে কারখানায় সরাসরি বা মেশিনের সাথে সরাসরি জড়িত না এমন কিছু শ্রমিক থাকতে পারে, এদেরকে যে পারিশ্রমিক দেওয়া হবে তাদেরকে বলা হবে পরোক্ষ শ্রম ব্যয়। পরোক্ষভাবে পণ্যটির উৎপাদন কাজ করে থাকে, যেমন মেশিনের যে অপারেটর হচ্ছে সরাসরি কাঁচামাল, সরাসরি পণ্যটি উৎপাদনে কাজ করে যাচ্ছে। আর এই যে অপারেটরকে সহায়তা করে বা অপারেটরকে তত্ত্বাবধান করে যে সুপারভাইজার আছে, বা ওই ফ্লোরে যে অন্যান্য কার্যক্রমে জড়িত আছে, যেমন হেল্পার যারা আছে অথবা সুইপার যারা আছে, ঝাড়ুদার যারা আছে, ইলেকট্রিশিয়ান যারা আছে ওই কারখানায়, তারাও ওই উৎপাদনকারী প্রতিষ্ঠান, ওই পণ্য উৎপাদনকারী কারখানায় কাজ করে থাকে, তাদেরকে পারিশ্রমিক দিতে হবে। তাদের পারিশ্রমিককে আমরা প্রত্যক্ষ শ্রম ব্যয় বলবো না। হ্যাঁ, কারখানায় যে পণ্যটি উৎপাদন করতে যে কারিগর আছে তাকে শুধু আমরা বলবো প্রত্যক্ষ শ্রম ব্যয়, তার জন্য যে প্রদত্ত ব্যয়। আর অন্যান্য যারা আছেন যারা সরাসরি পণ্য উৎপাদনে জড়িত না কিন্তু পণ্য উৎপাদন কার্যক্রমের ব্যয়ের সাথে তাদের পারিশ্রমিকটা অন্তর্ভুক্ত হবে, তাদের ব্যয়কে বলা হবে পরোক্ষ শ্রম ব্যয়। পরবর্তীতে অন্যান্য যে ব্যয়গুলো আছে, মানে কাঁচামাল আর শ্রম ব্যয় ছাড়া, কাঁচামাল আর শ্রমিকের পারিশ্রমিক ছাড়া পণ্যটি উৎপাদন করার জন্য আনুষঙ্গিক যে আরও অন্যান্য ব্যয় হয়ে থাকবে, যেমন কারখানার জন্য যে ভাড়া দেওয়া লাগবে, বিদ্যুৎ বিল দেওয়া লাগবে, পেপার বিল দেওয়া লাগবে, তারপরে জ্বালানি খরচ লাগবে, তারপরে পরিবহন খরচ লাগবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অনেক খরচ আসবে, যেগুলো এই
কাঁচামালের মধ্যেও পড়বে না, শ্রমের ব্যয়ের মধ্যেও পড়বে না। এই দুটা ছাড়াও যে অন্যান্য ব্যয়গুলো হবে তাদেরকে আমরা একসাথে বলতেছি অন্যান্য ব্যয়। এইগুলো আবার প্রত্যক্ষ পরোক্ষ এই দুই প্রকার। প্রত্যক্ষভাবে পণ্য উৎপাদনের সাথে জড়িত থাকবে কিছু, আবার কিছু থাকবে সরাসরি জড়িত থাকবে না, কিন্তু পণ্য উৎপাদনের ব্যয়ের সাথে অন্তর্ভুক্ত হওয়ার মতো এই জাতীয় ব্যয়গুলোকে বলবো আমরা পরোক্ষ অন্যান্য ব্যয় বা অন্যান্য পরোক্ষ ব্যয়। আমরা সকল পরোক্ষ ব্যয়গুলোকে একসাথে বলবো উপরিব্যয়। সকল পরোক্ষ কাঁচামাল ব্যয়, পরোক্ষ শ্রম ব্যয়, পরোক্ষ অন্যান্য ব্যয়, সবগুলো পরোক্ষ ব্যয়কে আমরা বলতে পারবো উপরিব্যয়। উপরিব্যয় যেহেতু আমরা বিভিন্ন উপাদান থেকে পরোক্ষ ব্যয়গুলোকে নিয়ে নাম দিয়েছি উপরিব্যয়, তা আমরা যখন দেখব কাঁচামাল সংক্রান্ত যে ব্যয়গুলো আছে এবং শ্রম সংক্রান্ত যে ব্যয়গুলো আছে তাদের পরোক্ষ ব্যয়গুলো নিয়ে, মানে উৎপাদনের সাথে জড়িত যত ব্যয়গুলো আছে তাদেরকে নিয়ে যে পরোক্ষ ব্যয়গুলো একসাথে করলে তাদেরকে পাবো আমরা উৎপাদন উপরিব্যয়। কারখানায় উৎপাদন কার্যে ব্যবহৃত পরোক্ষ কাঁচামাল, মজুরি এবং কারখানায় সংগঠিত অন্যান্য ব্যয়কে উৎপাদন উপরি খরচ বলবো। তো আমরা উপরিব্যয়কে আবার দেখব কয়েকটা ভাগে ভাগ করা যায়। উপরিব্যয়কে 3 ভাগে ভাগ করা যায়। বাম পাশে আমরা লিখি উপরিব্যয় 3 প্রকার। একটি হচ্ছে কারখানা উপরিব্যয়, অন্যটি হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়, অন্যটি হচ্ছে বিক্রয় ও বন্টন ব্যয়। উপরিব্যয় এর মধ্যে যে উপরিব্যয়গুলো, যে পরোক্ষ ব্যয়গুলো দেখব আমরা উৎপাদনের সাথে জড়িত, কারখানায় ব্যবহৃত হচ্ছে কারখানায় উৎপাদন কার্যে ব্যবহৃত হয় যে ব্যয়গুলো, তাদেরকে আমরা বলবো কারখানা উপরিব্যয়। অফিসে কারখানা না, যেখানে অফিস এবং প্রশাসন কার্যক্রম চলে থাকে, অফিসিয়াল এবং প্রশাসনিক কার্যক্রম চলে থাকে, প্রতিষ্ঠানের যাবতীয় আইনসঙ্গত কার্যক্রম এবং অফিসারবৃন্দ যারা আছে, যারা প্রতিষ্ঠান পরিচালনায় দায়িত্ব পালন করে থাকে, এরকম অফিসের জন্য যাবতীয় যত ধরনের পরোক্ষ খরচ আছে সবগুলোকে আমরা বলবো অফিস ও প্রশাসনিক ব্যয়। আর বিক্রয় ও বন্টন, মানে পণ্যটি উৎপাদিত হওয়ার পর এটা বিক্রয় করে দেওয়া লাগবে। বিক্রয় করার জন্য সরাসরি বিক্রি হয়ে যাবে না, বিক্রয় করার জন্য আমাদেরকে শোরুম ভাড়া নিতে হবে, সেখানে মালামালগুলো সংরক্ষণ করে ডিসপ্লে করে দেখাতে হবে। তারপর কাস্টমারকে আকৃষ্ট করার জন্য, কাস্টমারকে অবগত করার জন্য বিজ্ঞাপন দিতে হবে। তারপরে বিক্রয় বৃদ্ধি করার জন্য বা বিক্রয় যাতে হয়, বিক্রয় যেন বাড়ানো যায় বা বিক্রয় যেন শুরু হয় বা মানুষ যেন জানতে পারে, এগুলির জন্য আমাদের সেলসম্যান নিয়োগ দিতে হবে। এরকম যত ধরনের বিক্রয়ের সাথে জড়িত এবং বন্টন করা মানে হচ্ছে আমাদের গুদামঘর শোরুম থেকে বা আমাদের বিক্রয় কেন্দ্র থেকে কাস্টমার এর ঠিকানা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে ব্যয়, এদেরকে বলা হয় বন্টন ব্যয়, পরিবহন ব্যয়। বিক্রয় এবং বন্টন ব্যয় এই ধরনের যত খরচ আছে তাদেরকে আমরা বিক্রয় ও বন্টন উপরিব্যয় বলে থাকবো। এভাবে উপরিব্যয় 3 প্রকার: কারখানা উপরিব্যয়, অফিস ও প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় ও বন্টন ব্যয়। তা আমরা ব্যয়ের উপাদানগুলো জানলাম। উৎপাদন ব্যয়ের মধ্যে, মানে উৎপাদন ব্যয়ের কী খাতে ব্যয় হতে পারে, উৎপাদন ব্যয় সংক্রান্ত যত খাত আছে এই খাতগুলোর এক একটা খাতের ব্যয়কে আমরা উৎপাদন ব্যয়ের এক একটা উপাদান বলবো। তা আমরা এভাবে উৎপাদন ব্যয়ের উপাদানগুলো যা পেলাম, কাঁচামাল ব্যয়, শ্রম ব্যয়, অন্যান্য ব্যয়, এরা আবার প্রত্যক্ষ কাঁচামাল ব্যয়, পরোক্ষ কাঁচামাল ব্যয়, এরকমভাবে 6টা হয়ে গেল। তারপরে উপরিব্যয়গুলোকে আমরা আবার জানলাম 3টি: কারখানা উপরিব্যয়, অফিস ও প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় ও বন্টন ব্যয়। আমরা উৎপাদন ব্যয়ের উপাদানগুলো জানলাম। এখন
আমরা উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করার জন্য যে নির্ধারিত ছক, উৎপাদন ব্যয় নির্ণয় করার জন্য যে ছক ব্যবহার করব বা একটা বিবরণী ব্যবহার করব, এই বিবরণীতে কী কী উপাদান আসবে, প্রথমে কোন উপাদানটি আনব, তারপরে কোন উপাদানটি আসবে, এভাবে ধারাবাহিকভাবে কি কি ব্যয় নিয়ে আসব, কখন কি নাম হবে, কোন কোন ব্যয় যোগ করলে কি নাম হবে, এরকম বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যয়ের সমষ্টির নাম থাকবে। এই নামগুলো আমাদের জানতে হবে। এই সম্পর্কে আমরা আলোচনা করব। উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতকরণ। উৎপাদন ব্যয় বিবরণীর প্রথমেই উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করার জন্য আমরা যে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বিবরণী করছি তার নাম লিখতে হবে, প্রতিষ্ঠানের নাম। তারপরে আমরা যা করতেছি উৎপাদন ব্যয় বিবরণী, প্রতিষ্ঠানের নাম লিখব আমরা, তারপরে বিবরণীটির নাম লিখব। বিবরণীটির নাম কি? উৎপাদন ব্যয় বিবরণী। তারপরে আমরা যেই সময়ের জন্য উৎপাদন ব্যয় বিবরণীটি করছি তার নাম লিখতে হবে। যেমন সময়টা হবে এরকম যে কোনো একটা সালের কোনো একটা তারিখে, যেমন 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত। এরকম সময়টা উল্লেখ করতে হবে তৃতীয় লাইনে। এরকমভাবে আমরা 3টি লাইনে তথ্যগুলো দেব কোনো প্রতিষ্ঠানের উৎপাদন বিবরণী তৈরি করার জন্য। এরকম প্রথমে এই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপরে আমরা যা করতেছি উৎপাদন ব্যয় বিবরণী, তারপরে যেই সময়ের জন্য করছি এটা সময়টা হবে একটা হিসাবকাল ব্যাপী, কোনো নির্দিষ্ট দিন না, একটি হিসাবকালের নাম লিখতে হবে, সময় মেয়াদ লিখতে হবে। যেমন আমি এখানে বলতে পারবো না 31 ডিসেম্বর 2020 তারিখে প্রস্তুত, এটা বলতে পারবো না, কারণ আমি ওই তারিখের জন্য প্রস্তুত করি নাই, একটা মেয়াদের জন্য প্রস্তুত করছি। এই জন্য বলতে হবে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত। এখানে 31 ডিসেম্বর না হয়ে অন্য সময়ও সমাপ্ত হতে পারে। 3 মাস মেয়াদি যদি প্রতিষ্ঠানের হিসাব প্রস্তুত করে থাকে তাহলে আমরা বলতে হবে, যদি জানুয়ারি থেকে শুরু হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস শেষ হয় 31 দিনে, মার্চ মাস 31 দিনে যেহেতু, তখন আমরা লিখব 2020 সালের 31 মার্চ তারিখে সমাপ্ত মেয়াদের জন্য। তখন আর বছর বলা যাবে না, এই জন্য আমরা এখানে বছর সবসময় ব্যবহার করতে পারবো এমন না, এটা বলতে পারি মেয়াদের জন্য। সেই মেয়াদটা 3 মাসের জন্য হতে পারে, 6 মাসের জন্য হতে পারে, 1 বছরের জন্য হতে পারে। তো আমরা এই 3টা লাইন তথ্য দেওয়ার পরে একটি ছক প্রস্তুত করব, সিম্পল একটি ছক, কোনো ডেবিট ক্রেডিট থাকবে না। 2টা বা 3টি টাকার কলাম থাকবে, 2টি বা 3টি টাকার কলাম থাকবে, একটি বিবরণ কলাম থাকবে। এখানে আমরা ব্যয়গুলোর নাম লিখব, ব্যয়ের উপাদানসমূহ লিখব। এখানে আমরা লিখতে পারি ব্যয়ের উপাদানসমূহ, অথবা বিবরণও লিখতে পারি। তারপরে টাকার কলাম 3টি ব্যবহার করব, অথবা 2টি ব্যবহার করতে পারি। 2টা বা 3টা টাকার কলাম ব্যবহার করতে পারি, কোনো নির্দিষ্ট নাই, তবে মিনিমাম 2টা ব্যবহার করতেই হয়, তার নিচে হয় না। তবে 3টাও বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয়, 3টা ব্যবহার করা বেশি সুবিধা। তো আমরা এরকম একটা ছক নিয়ে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করব। আমরা করতেছি কি, উৎপাদন ব্যয় বিবরণী, উৎপাদন ব্যয় নির্ণয় করব। কোনো পণ্য উৎপাদন করার জন্য তার ব্যয় কত হয়েছে তা জানতে চাচ্ছি। ব্যয় জানার জন্য একটা ছক ব্যবহার করতেছি। উৎপাদন শুরু করার জন্য আমরা আরও আগের আলোচনায় উৎপাদন ব্যয়ের উপাদানগুলো আলোচনায় বলেছিলাম, প্রথমেই কাঁচামাল প্রয়োজন। কাঁচামাল ছাড়া, মানে যেই উপাদান ছাড়া, যেই দ্রব্য ছাড়া আমরা ওই কাঙ্ক্ষিত পণ্যটি উৎপাদন করা কাজ শুরুই করতে পারবো না, তাকে বলা হয় কাঁচামাল। তাহলে প্রথমে নিতে হবে কাঁচামালের ব্যবহার বা ব্যবহৃত কাঁচামালের পরিমাণ কত টাকা মূল্য ব্যবহার হয়েছে কাঁচামাল বাবদ। তো আমরা কাঁচামালের ব্যবহার নির্ণয় করার জন্য, যদি প্রতিষ্ঠানটি নতুন হয় তাহলে এক ধরনের, যদি পুরাতন হয় তাহলে আরেক ধরনের। যদি নতুন হয় তাহলে তো কাঁচামাল যা ক্রয় করলাম তা থেকে
যা ব্যবহার করা হয় নাই থেকে গেল, এটা বাদ দিলে পেয়ে যাব ব্যবহৃত কাঁচামালের পরিমাণ। কিন্তু যদি প্রতিষ্ঠানটি পুরাতন হয় তাহলে আগের কাঁচামাল ক্রয় করা থেকে যেতে পারে, আগের অব্যবহৃত কাঁচামাল থেকে যেতে পারে, সেটা নিব, সেটা আমাদের খরচ হিসেবে যোগ হবে। তার সাথে আসবে নতুনভাবে আরও যদি কাঁচামাল ক্রয় করা লাগে সেটা, তারপরে আমরা যদি এই বছর ব্যবহার করা লাগে নাই, অব্যবহৃত থেকে গেছে এমন কিছু কাঁচামাল পরিমাণ থেকে যায়, সেটা মাইনাস করে দেব। তো আমরা সহজেই জানি আমাদের কোনো কিছুর ব্যবহার জানতে হলে কী করতে হবে, প্রথমে যা ছিল তা যোগ করতে হবে, তারপরে যা নতুন ক্রয় করা হলো সেটাও যোগ করতে হবে, যা ব্যবহার করা লাগে নাই, ব্যবহার করা হয় নাই, পকেটে থেকে গেছে বা গুদাম ঘরে থেকে গেছে সেটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে পেয়ে যাব ওই হিসাবকালে ওই সময়ে ওই পণ্যের জন্য ব্যবহৃত কাঁচামালের পরিমাণ, ব্যয়ের পরিমাণ। তো আমরা কাঁচামালের ব্যয় জানার জন্য কি করতে হবে, প্রারম্ভিক কাঁচামাল উদ্বৃত্ত অথবা আমরা এখানে লিখতে পারি কাঁচামাল শিরোনাম দিয়ে প্রারম্ভিক উদ্বৃত্ত অথবা প্রারম্ভিক মজুদ পণ্য, এটা লিখতে হবে। প্রথমে যা কাঁচামাল ছিল নিলাম, তার সাথে নতুন ক্রয় লিখতে হবে, কাঁচামাল ক্রয়, বা শুধু ক্রয় লিখলেও হবে, কাঁচামাল ক্রয়। ক্রয়ের পরিমাণ লিখব এখানে। তবে যদি ক্রয়ের সাথে কিছু সমন্বয় থেকে যায়, ক্রয়ের সাথে যোগ বিয়োগ করে নিট ক্রয়ের পরিমাণ খুঁজে বের করতে হয়, তাহলে আমরা টাকার পরিমাণটা এখানে লিখে ওই সমন্বয়গুলো করে নিতে হবে। যেমন কাঁচামাল ক্রয় করার সময়, মালামাল ক্রয় করার সময় যদি ফেরত থাকে, বাট্টা পাওয়া যায়, যদি অলিখিত মানে লেখা হয় নাই ভুলক্রমে পরিমাণ বাড়া, তো সেটা সমন্বয় করতে হবে ইত্যাদি কার্যক্রম সেরে নিট কাঁচামাল ক্রয়ের পরিমাণ এখানে লিখব। তা থেকে বাদ দিব সমাপনী মজুদ পণ্য, কাঁচামালের সমাপনী মজুদ পণ্য বাদ দিতে হবে। সমাপনী মজুদ পণ্যের পরিমাণ বাদ দিতে হবে। বাদ দিলে যে পরিমাণ পাব তার নাম ব্যবহৃত কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল বা কাঁচামালের ব্যবহার, ব্যবহৃত কাঁচামাল ব্যয়। আমরা ওই পণ্যটি উৎপাদন করার জন্য ওই সময়ে কাঁচামাল কত টাকার ব্যবহার করলাম পেয়ে গেলাম, পারা যাবে না? কাঁচামাল এর ব্যবহার জানলাম কিভাবে, শুরুতে যা আমার যে পরিমাণ যে টাকা যে ব্যয়ের কাঁচামাল ছিল সেটা আমরা ব্যবহার করতে যাচ্ছি, ব্যবহার করব, নিতেছি, নিলাম, তার সাথে নতুনভাবে আরও ক্রয় করা লাগবে। আগের যা আছে তা দিয়ে নাও হতে পারে, কাজ হবে না, এটাই স্বাভাবিক, কারণ নতুন করে কিনতে হবে, সেটা নিলাম। তার সাথে দুইটা যোগ করে যা পেয়েছি এটা হলো ওই হিসাবকালে ব্যবহার করার মতো যত কাঁচামাল লাগবে এই পরিমাণটা, মানে ব্যবহারযোগ্য কাঁচামাল। তা থেকে সম্পূর্ণ ব্যবহার হয়ে যায় না, সাধারণত কিছু না কিছু থেকে যায় কাঁচামাল, ওই হিসাবকালে শেষ হয় নাই যতটুকু, ওইটা আমাদের খরচ না। এজন্য আমার কাঁচামাল ব্যবহার বা খরচের পরিমাণ জানতে হলে ওই পরিমাণটা, মজুদের পরিমাণটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পরে যা থাকলো এটা আমার ব্যবহৃত কাঁচামালের পরিমাণ পেলাম, কাঁচামালের ব্যয় পেয়ে গেলাম। এবার আমরা নিতে হবে উৎপাদনের উপাদানগুলো কী কী ছিল, কাঁচামাল, শ্রম। তাহলে আমরা শ্রমের জন্য কি খরচ সেটা নিব। শ্রম এর জন্য প্রত্যক্ষ শ্রম নিব, প্রত্যক্ষ শ্রম বা মজুরি ব্যয়। প্রত্যক্ষটা নিচ্ছি, পরোক্ষটা নিব না, পরোক্ষটা উপরিব্যয় হিসেবে আমরা নিব পরবর্তীতে। এখানে প্রত্যক্ষগুলো নিচ্ছি, প্রত্যক্ষ ব্যয়গুলো আগে নিচ্ছি। প্রত্যক্ষ কাঁচামাল নিয়ে নিলাম, প্রত্যক্ষ শ্রম নিচ্ছি। তো শ্রম প্রত্যক্ষভাবে যা খরচ হলো এটাকে আমরা মজুরি নামে পাবো। মজুরি পারিশ্রমিক দেওয়া হচ্ছে শ্রমিকদেরকে, যা এটাকে আমরা মজুরি হিসেবে পাবো। প্রত্যক্ষ মজুরিও বলতে পারি, প্রত্যক্ষ শ্রম বলতে পারি, শ্রমব্যয়। তার সাথে অন্যান্য প্রত্যক্ষ ব্যয় যোগ করতে হবে, সাথে যাবে আরও
অন্যান্য প্রত্যক্ষ ব্যয়। অর্থাৎ আমরা প্রত্যক্ষ ব্যয়গুলোকে একসাথে করতেছি, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম ব্যয়, প্রত্যক্ষ অন্যান্য ব্যয়, এই সবগুলো প্রত্যক্ষ ব্যয় যোগ করে আমরা পরিমাণ পাবো। এটা আমরা ডান পাশের কলামে নিয়ে রাখলাম। এটার নাম দিতে পারি, এটার নাম দিতে হবে, এটার নাম হবে মুখ্য ব্যয়। মূর্খ ব্যয় না, আবার মুখ্য, জফলা, মুখ্য ব্যয়। এই টাকার পরিমাণ নাম হবে মুখ্য ব্যয়। এটা আমাদের করণীয় হিসেবে আসতে পারে যে তথ্যগুলো থেকে মুখ্য ব্যয় খুঁজে বের করো। মুখ্য ব্যয়, প্রাইম কস্ট, ইংলিশ হচ্ছে প্রাইম কস্ট। এই প্রাইম কস্ট বা মুখ্য ব্যয় খুঁজে বের করলাম আমরা কীভাবে? কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ অন্যান্য ব্যয় মিলে পেয়ে গেলাম মুখ্য ব্যয়। তাহলে আমরা মুখ্য ব্যয় জানার জন্য এভাবে ব্যবহৃত কাঁচামাল বা কাঁচামালের ব্যবহারের সাথে যোগ করে দিব অন্যান্য ব্যয় এবং প্রত্যক্ষ শ্রম ব্যয়, প্রত্যক্ষ শ্রম ব্যয়, অন্যান্য প্রত্যক্ষ ব্যয়। তারপরে আমরা এবার যোগ করব উপরিব্যয়গুলো। উপরিব্যয়গুলোর প্রথমেই নিব কারখানা উপরিব্যয়। উপরিব্যয়গুলোর মানে পরোক্ষ যে ব্যয়গুলো, তাদের প্রথম শ্রেণীর নাম দিয়েছি আমরা কি? কারখানা উপরিব্যয়। তো প্রথমেই নিব কারখানা উপরিব্যয়, যোগ কারখানা উপরিব্যয়। তা আমরা কারখানা উপরিব্যয় যদি সরাসরি জানা থাকে তাহলে লিখবো, না জানা থাকলে খুঁজে বের করতে হবে কারখানায় যত খরচ আছে। কারখানায় যত ধরনের খরচ হয়, যেমন কারখানায় খরচ হয়ে যেতে পারে পরোক্ষ কাঁচামাল বাবদ যা খরচ হবে এটাকে কারখানা ব্যয় উপরিব্যয়, কারখানা উপরিব্যয় নাম দেব, শিরোনামের মধ্যে আনবো। পরোক্ষ কাঁচামাল ব্যয়, পরোক্ষ মজুরি বা পরোক্ষ শ্রম, এখানে নেওয়া হয়েছিল প্রত্যক্ষ শ্রম। পরোক্ষ শ্রমটাকে আমরা নিব এই উপরিব্যয়, কারখানা উপরিব্যয়ের অংশে। পরোক্ষ শ্রম বা পরোক্ষ মজুরি, তারপরে পরোক্ষ অন্যান্য খরচ, তারপরে কারখানার যত খরচ আছে, কারখানার যত খরচ হতে পারে, যেমন কারখানার ম্যানেজারের বেতন, কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ, পানি, জ্বালানি, গ্যাস, কারখানা মেরামত, রক্ষণাবেক্ষণ ব্যয়, কারখানার ভবনের অবচয়, যন্ত্রপাতির মেরামত খরচ, কারখানার যন্ত্রপাতির অবচয়, কারখানার যত ধরনের খরচ আছে এগুলোকে আমরা একসাথে বলবো কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় যোগ করব মুখ্য ব্যয়ের সাথে। মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরিব্যয়ের পরিমাণ যোগ করব। আমরা এই কাঁচামাল, ব্যবহৃত কাঁচামালের পরিমাণটাকেও আলাদা রাখলাম, তাহলে তিনটা পাওয়া গেল। কাঁচামাল ব্যয়, তারপরে পাওয়া গেল অন্যান্য প্রত্যক্ষ শ্রম এবং অন্যান্য ব্যয়, প্রত্যক্ষ শ্রম এবং অন্যান্য ব্যয় মিলে পাইলাম যা, যোগ করে পাইলাম, যোগ করে, আচ্ছা ওখানেই রাখি, ঝামেলা আছে। তাহলে পেলাম মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলাম, পেয়ে গেলাম যা, তার নাম হচ্ছে, এটা যোগ করে যা পাবো, মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করে যা পাবো তার নাম হচ্ছে তৈরি পণ্যের উৎপাদন, না তৈরি পণ্যের উৎপাদন ব্যয় না, এটার নাম হবে কারখানা ব্যয়। কারখানা উপরিব্যয় যোগ করে যে নাম পাবো তার নাম হচ্ছে কারখানা ব্যয়। কারখানা উপরিব্যয় যোগ করে যে পাবো তার নাম কারখানা ব্যয়। যোগ করার পরে যে যোগ পরিমাণ তার নাম যদি কেউ বলে যে কারখানা উপরিব্যয়, তাহলে হবে না। কারখানা উপরিব্যয় এবং মুখ্য ব্যয় পর্যন্ত যোগ করে পাওয়া যায় কারখানা ব্যয়, কি বলে, ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্কিং কস্ট। কারখানা ব্যয়ের সাথে আমরা যোগ করতে হবে আগের যদি কাজ চলতেছে অসমাপ্ত পণ্য থেকে যায়, মানে আংশিক তৈরি পণ্য যদি থেকে যায়, সেটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ওই পণ্যগুলোকে নিয়ে আসবো কারখানায়, নিয়ে এসে এটা বাকি কার্যক্রম করব। আংশিক কাজ হয়েছিল ওই গত হিসাবকাল পর্যন্ত, সম্পূর্ণ হয় নাই, কিছু অংশ হয়েছে, বাকি অংশ করে এটা চূড়ান্ত পণ্য হিসেবে নিয়ে যেতে হবে। তাহলে আমরা চূড়ান্ত করার জন্য এই আংশিক তৈরি পণ্য বা অসম্পূর্ণ তৈরি পণ্য নিয়ে আসতে হবে ব্যয়ের মধ্যে। এই জন্য এটার ব্যয় জানার জন্য করতে হবে কি, প্রাথমিক পর্যায়ে যা ছিল, শুরুতে যা ছিল তৈরি পণ্য, এটা যোগ করতে হবে। আর আমাদের এই চলতি হিসাবকালে যে
আংশিক তৈরি হয়েছে এমন পণ্য যদি থেকে যায়, এটাকে মাইনাস করে দিতে হবে, এটার ব্যয়কে মাইনাস করে দিতে হবে। অর্থাৎ কী করতে হবে, প্রারম্ভিক তৈরি পণ্য প্রারম্ভিক আংশিক তৈরি পণ্য বা প্রারম্ভিক চলতি কার্যের মজুদ যোগ হবে, বিয়োগ হবে সমাপনী চলতি কার্য বা সমাপনী আংশিক তৈরি পণ্যের ব্যয়। তা আমরা কারখানা ব্যয়ের সাথে ওই পাশে লিখি, এই পাশেরগুলো থাকুক, তোমরা বুঝতে সহজ হবে। আমরা ছকের বাকি অংশ এখানে দেখাচ্ছি। আমরা লিখতে চাই পরবর্তীতে যোগ হবে প্রারম্ভিক চলতি কার্য, এটা শেষের ঘরে টাকার পরিমাণ লেখা ছিল, তার সাথে যোগ হবে, বিয়োগ করতে হবে সমাপনী চলতি কার্য ব্যয়। বাদ দিলে আমরা বিয়োগের জন্য ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করব, বিয়োগের জন্য যেখানে বিয়োগ হবে ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করব, মাইনাস চিহ্ন অথবা ব্র্যাকেট চিহ্ন। যা পাবো তার নাম হবে ওই হিসাবকালে যতগুলো পণ্য উৎপাদন হয়েছে তাদের ব্যয়। তাহলে আমরা এটাকে বলবো তৈরি পণ্যের উৎপাদন ব্যয়। তৈরি পণ্যের উৎপাদন ব্যয়, এই পরিমাণটাকে আমরা নাম দিব কি, তৈরি পণ্যের উৎপাদন ব্যয়। কারখানা ব্যয়, কারখানা অপরিব্যয়ের সাথে মুখ্য ব্যয়ের সাথে কারখানা অপরিব্যয়গুলো যোগ করে যে পরিমাণ পেলাম কারখানা ব্যয়, তার সাথে প্রারম্ভিক চলতি কার্য যোগ করব, সমাপনী চলতি কার্য বাদ দেব, পেয়ে যাব তৈরি পণ্যের উৎপাদন ব্যয়। ওই হিসাবকালে যা তৈরি হয়েছে পণ্য তাদের উৎপাদন ব্যয় পাবো। এবার যদি গত হিসাবকালে চূড়ান্তভাবে পণ্য হয়ে গেছে উৎপাদন কিন্তু বিক্রি হয় নাই, রয়ে গেছে, তার ব্যয়টা যোগ করে, এবং এই বছর উৎপাদিত হয়েছে কিন্তু বিক্রি হয় নাই, সেটা বাদ দিব। মানে গত বছরের চূড়ান্ত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ হবে, আর এই বছরের চূড়ান্ত পণ্যের যে থেকে গেল সমাপনী মজুদ তা বাদ যাবে। বাদ দিলে যা থাকবে এটা হবে এই বছর বিক্রিত পণ্যের ব্যয়, এই বছর যা বিক্রি করলাম তার ব্যয়। মানে আমি যা উৎপাদন করছি এই হিসাবকালে তা তো বিক্রি করতে যাচ্ছি, এটা রাখলাম শোরুমে, সাথে গত বছর যে উৎপাদন করছিলাম সেটাও তো ফেলে দেবো না, সেটাও তো বিক্রি করতে হবে, সেটাও গোদাম করে শোরুমে আসছে বা নিয়ে যা আনবো। দেখে আমরা যদি এই বছরের সাথে গত বছরেরগুলি নিয়ে আসি, গত হিসাবকালেরগুলো নিয়ে আসি, তাহলে এটাকে বলবো প্রারম্ভিক তৈরি পণ্য, প্রারম্ভিক তৈরি পণ্যের ব্যয়। প্রারম্ভিক তৈরি পণ্যের ব্যয় নিলাম বা প্রারম্ভিক তৈরি পণ্যগুলো নিলাম, হ্যাঁ, নিয়ে যোগফল যা আসবে পাবো সেটা হবে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমরা গোদাম করে যা শোরুমে যা রাখতে পারছি, বিক্রয় কেন্দ্রে যা রাখলাম বিক্রি করার মতো মালামাল, তাদের ব্যয় হলো এটা। এখন আমাদের জানার প্রয়োজন যা বিক্রি করে দিচ্ছি এই বছর, এই হিসাবকালে যা বিক্রি হবে তার ব্যয় জানতে হবে, তার ব্যয়টা খুঁজতেছি আমরা। এই উৎপাদন ব্যয় বিবরণীর উদ্দেশ্যই হচ্ছে ওই ব্যয়টা খুঁজে বের করা। এই বছর যা মালামাল বিক্রি করছি তার ব্যয় কত তা জানতে চাই। তাহলে আমরা এই ব্যয়টা জানার জন্য এই বছর যা বিক্রি করতে পারি নাই, রয়ে গেছে, এটার ব্যয়টা বাদ দিয়ে দিব। ব্যয় বাদ দিলে পাওয়া যাবো কি, এই হিসাবকালে যা বিক্রি করতে পারছি তার ব্যয়। তাহলে আমরা এই হিসাবকালে যা থেকে গেল তার নাম দিব কি, সমাপনী তৈরি পণ্য, সমাপনী তৈরি পণ্যের ব্যয়। এটা বাদ দিব, সমাপনী তৈরি পণ্যের ব্যয়টা যদি বাদ দেই থেকে যাবে যা, এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই হিসাবকালে আমরা এই সময়ে যা বিক্রি করতে পারছি তার ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা বিক্রিত পণ্যের ব্যয় জানলাম, তারপরে আরও দুইটা ধাপ রয়ে গেছে আমাদের এখানে, এটা মুছে দেওয়া ঠিক হয় নাই। আমাদের উপরি ব্যয়গুলো বা পরোক্ষ ব্যয়গুলোকে নিয়ে যে উপরিব্যয় নাম দিয়েছিলাম তাকে তিনটা ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে কাঁচামাল উপরিব্যয়, অন্যটি হচ্ছে শ্রম উপরিব্যয়, না অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, আরেকটা হচ্ছে বিক্রয় ও বন্টন উপরিব্যয়। তা আমাদের অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এখনও লিখি নাই, অফিস ও প্রশাসনিক ব্যয় এখনও লেখা হয় নাই। অফিসে যে খরচগুলো হয়েছে কারখানার বাহিরে, অফিসে যে খরচগুলো হয়েছে সেগুলো আমরা লিখি নাই এখনও। তারপরে
বিক্রয় এবং বন্টন, যে বিক্রয় কর্মী যারা আছে, বিক্রয় কেন্দ্রের যে খরচ আছে, বিক্রয় সংক্রান্ত যা আনুষঙ্গিক যত খরচ আছে, সংশ্লিষ্ট যা খরচ আছে, এগুলো আরেকটা অংশ। তাহলে বিক্রয় ও বন্টন ব্যয় নামে যে খরচগুলো আছে এটা লিখে নাই এখনও, আর লিখি নাই অফিসে এবং প্রশাসনিকভাবে যে ব্যয়গুলো হয়েছে এগুলো লিখি নাই। এগুলো কি কি থাকতে পারে আমি এখন লিখে শেষ করতে পারবো না, আগামী ক্লাসে ইনশাল্লাহ বাকি অংশ আমরা দেখব। এখানে থাকতে পারে অফিসের, আমি তো কিছুটা ধারণা দিলাম, অফিসের খরচ থাকতে পারে অফিসের কর্মচারীর বেতন, অফিসের বিল্ডিংয়ের ভাড়া, পানি বিদ্যুৎ খরচ, গ্যাস খরচ, তারপরে থাকতে পারে পেপার বিল, অফিসের টেলিফোন বিল, কর খরচ, ব্যবস্থাপক এর বেতন ইত্যাদি, বিভিন্ন অফিসে ব্যবহৃত সরঞ্জামাদি যন্ত্রপাতি বা স্থায়ী সম্পত্তির অবচয় ইত্যাদি। আর বিক্রয় সংক্রান্ত খরচ থাকতে পারে বিক্রয় বন্টন এর বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীর ফিস, কমিশন, বিক্রয় প্রতিনিধি যদি থাকে তাদের কমিশন, তারপরে বিজ্ঞাপন দেওয়ার জন্য খরচ, শোরুমের খরচ, মানে আমাদের বিক্রয় কেন্দ্রের খরচ হবে, প্যাকিং খরচ, বিক্রয়ের জন্য কর দিতে হবে, কর খরচ, বিক্রয় পরিবহন খরচ ইত্যাদি খরচগুলোকে আমরা লিখতে হবে। তা এই দুই ধরনের খরচ রয়ে গেল আমাদের অফিস ও প্রশাসনিক খরচ। এবং আমরা এখানে যদি লিখি আংশিক, এখানে যদি ছোটো করে লিখি অফিস ও প্রশাসনিক ব্যয় লিখব, এটা তার সাথে যোগ করব বিক্রয় ও বন্টন ব্যয়, সব খরচ নেওয়া হয়ে গেছে, এই জন্য এটার নাম হবে মোট ব্যয়। মোট ব্যয় সবশেষে আমরা সবগুলো ব্যয় যোগ করে যে পরিমাণ পেলাম এটার নাম কি মোট ব্যয়। এবার জেনে গেলাম আমরা উৎপাদন ব্যয় বিবরণীর উদ্দেশ্য পেয়ে গেলাম। উৎপাদন ব্যয় কত পাইলাম, মোট ব্যয় হলো, উৎপাদন ব্যয় না শুধু মোট ব্যয়, উৎপাদন এর সাথে আরও অফিস প্রশাসনিক বিক্রয় বন্টন সব ব্যয় মিলে মোট ব্যয় পেলাম যা, এটাই হলো আমাদের ওই পণ্যের যাবতীয় খরচ। এবার এই পরিমাণ দ্বারা যদি বিক্রি করি তাহলে কোনো লাভও হবে না, ক্ষতিও হবে না, কিন্তু আমি তো এরকম চাই না, আমি তো লাভ করতে চাই। তাই এই জন্য এর সাথে মোট ব্যয়ের সাথে যোগ করতে হবে লাভ, মুনাফা, কত আমি মুনাফা করতে চাই, এই ব্যয়ের একটা অংশ আমি মুনাফা করতে চাই, যেমন 20% আমি মুনাফা করতে চাই, বা মানে 20% মুনাফা করলে আমাদের পণ্যটি বিক্রি বেচাকেনা চলবে। বেশি আবার লাভ করলে, যদি বেশি লাভ করতে চাই তাহলে আবার বিক্রি করতে পারবো না। একটা প্রাসঙ্গিক একটা মানে মানানসই একটা পার্সেন্টেজ আমরা লাভ ধরে, মুনাফা ধরে যোগ করে যা পাবো এটার নাম হবে বিক্রয় মূল্য, পণ্যটির বিক্রয় মূল্য। আমরা শেষ পর্যন্ত এখানে যদি যোগ করি মুনাফা তারপরে যা পাবো এটা হলো বিক্রয় মূল্য। তাহলে আমরা বিক্রয় মূল্য পর্যন্ত গেলেই উৎপাদন ব্যয় বিবরণীর সম্পূর্ণ অংশ কমপ্লিট হয়ে যাবে, সম্পন্ন হয়ে যাবে। আমরা আজকে এই পর্যন্তই জানব। উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতকরণ এখানেই এতটুকুই আলোচনা শেষ হয়ে গেল। তারপরে আমরা পরবর্তী দিন আয় বিবরণী প্রস্তুত করব, আয় বিবরণী প্রস্তুত সম্পর্কে জানব, এবং উৎপাদন ব্যয় বিবরণী সংক্রান্ত আরও কিছু খুঁটিনাটি তথ্য আলোচনা করে আমরা ম্যাথমেটিক্যাল গাণিতিক অনুশীলনে চলে যাব। ততদিন সবাইকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন সেই দোয়া করছি, এবং আমার জন্য দোয়া প্রার্থনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।